শেষ সকালের পরপর ৭ আম গাছের গোড়ায় ৭ তান্ত্রিককে উল্টো করে পুঁতে রাখা হয়েছে তাদের মৃতদেহ। চারদিকে খোঁজাখুঁজির পর শেষমেশ সেই জঙ্গলের এক আম গাছের ডালে খুঁজে পাওয়া যায় প্রণয়ের মৃতদেহ। অসম্ভব সুন্দর দেখতে ছেলেটার চেহারা সে সময় কেমন ফ্যাকাশের মতো হয়ে গিয়েছিল, যেন শুষে নেওয়া হয়েছিল তার সমস্ত রক্ত। কিছু স্বর্ণের কলস পানি থেকে উঠে আসছে। আমি বিষয়টা গভীর মনোযোগ দিয়ে দেখছিলাম। আমি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই একটি বিশাল সাপ ওই স্বর্ণের কলসগুলোর ঠিক সামনাসামনি তালে এগিয়ে চলেছে, যেমনটা রাজাদের সামনে তাদের রক্ষীরা থাকে। যদি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে পারেন। তাহলে আমরা আমাদের প্রথম ঘটনা থেকে শুরু করছি। লেখক যেভাবে লিখেছেন আমরা ঘটনাগুলোকে সেভাবেই পড়ে শোনাচ্ছি। গ্রামের মধ্যভাগের ওই জঙ্গলের গভীরের আমবাগানে বছর বছর হাজারো আম ধরে, পাকে পচে, অন্য কেউ কুড়াতেও চায় না, জায়গার মালিকও যায় না। ৪ গ্রামের প্রচলিত আছে ওখানে একদল জিন বা পিশাচিনী থাকে। প্রতি বছর যতই সাবধানে থাকা হোক না কেন, গ্রামের অন্তত ৩খানা মানুষ গায়েব হবেই। গ্রামের মাথামোটা মানুষজন একবার বাংলা তন্ন তন্ন করে গফরগাঁও থেকে ৭ সদস্যের ত্রান্তিক দল খুঁজে নিয়ে এসেছিল তাদের হাত থেকে গ্রাম বাঁচাতে। লোকমুখে নাকি প্রচলিত আছে গফরগাঁও এক কালো পিশাচের স্বর্গরাজ্য ছিল। এরপর কোনো এক আধ্যাত্মিক দল এসে সেসব পিশাচদের সাথে যুদ্ধ করে গফরগাঁওয়ের দখলে নিয়েছিল। ৭ দিন ধরে নানা আয়োজনে গফরগাঁওর সেই তান্ত্রিক দল যজ্ঞ করলেন সেই গভীর জঙ্গলে। লোকদের বিশ্বাস প্রবল হলো, এই বুঝি আর কেউ জীবন হারাবে না ওখানে। অথচ দেখা গেল শেষ সকালের পরপর ৭ আম গাছের গোড়ায় ৭ তান্ত্রিককে উল্টো করে পুঁতে রাখা হয়েছে তাদের মৃতদেহ। কথাগুলো এই গ্রামের সদ্য পরিচিত সমবয়সী বন্ধুদের থেকেই শুনল প্রণয়। যেন অনেক দিন পর দারুণ এক ফিকশনাল গল্পের মজা পেয়েছে সে। মনে পড়ে যায় ছোটবেলার ঘুমানোর আগে নানুর শোনানো গল্পগুলোর কথা। প্রণয়ের বাবা সদ্য এই গ্রামের পোস্টিং হয়েছে। উপায় না পেয়ে গ্রামের কলেজেই ভর্তি হলো প্রণয়। এই গ্রামে আসার পর এদিক ওদিক নিয়ে কেমন সব আজগুবি গল্প শুনতে শুরু করেছিল সে। মাঝে মনে প্রশ্ন জাগছে, আদৌ এসব ভূত প্রেত বলতে কি কিছু আছে? সন্ধ্যায় নিজের বাসস্থান এই কোয়ার্টারের ফিরতে বেশ কিছুটা দেরি হয়ে গেল প্রণয়ের। বাবা জিজ্ঞেস করায় জানায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে খেলতে একটু দেরি হলো, আর হবে না। বাবা সাবধান করে দিলেন, সবার সাথে মিশবে না কিন্তু। শান্ত, ভদ্র আর মেধাবীদের সাথেই কেবল বন্ধুত্ব করবে। গ্রামটা ভালো না, তুমি সন্ধ্যার পর বাইরে যাবা না। এর আগে গেলে অপরিচিত কারো সাথে শত হাত দূরে থাকবা, বুঝতে পেরেছ? মাথা নেড়ে সম্মতি জানায় প্রণয়। কোয়ার্টারটা দারুণ পছন্দ হয়েছে প্রণয়ের। ইট পাথরের গাঁথনির ঢাকা ছেড়ে প্রথমবারের মতো গ্রামে এসে খারাপ লাগছে না। ঢাকার কোয়ার্টারটা সবুজে ঘেরা একটা প্রাসাদ যেন। চারপাশে আম, জাম, কাঁঠাল, লিচু, কত কিছুর গাছ। পেছনে আবার একটা পুকুরও আছে। ঘাট বাঁধানোর পর একটা পুকুর। বাবা এই পুকুর পাড়ে যেতেও নিষেধ করে দিয়েছেন। এত নিষেধে থাকা যায়? এই করা যাবে না, ওই করা যাবে না, এখানে যাবা না, ওখানে যাবা না, ওর সাথে মিশবা না, কত কি। অদ্ভুত এক মানুষ বাবা। মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রণয়ের। গরমে টিকতে না পেরে তালপাতার হাত পাখাটা নিয়ে ছাদে চলে যায় সে। আজকে আকাশে দারুণ চাঁদ উঠেছে, যেন আধার তার জমিয়ে রাখা সমস্ত রূপ মুক্তের ন্যায় ছড়িয়ে দিয়েছে আকাশ জুড়ে। শেষ কবে এত সুন্দর জ্যোৎস্না দেখেছে সে বলতে পারছে না। শুধু জ্যোৎস্না না, পুকুর পাড়ে এক মেয়ে অবয়বের দেখা যাচ্ছে। দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না
গেলেও চাঁদের মৃদু আলোতে বোঝা যাচ্ছে মেয়েটা ঘাটে বসে চুল আঁচড়াচ্ছে। কে সে? ভাবতেই যেন কোথায় হারিয়ে গেল মেয়েটা। অবচেতন মনের ইশারায় চোখ দুটো ঠিক ছুটে বেড়াচ্ছে গন্তব্যের পিছু পিছু। হুট করেই চমকে পেছন ফিরল প্রণয়, যেন গরম বাতাস তার কাঁধের আলতো ছোঁয়া দিয়ে গা ঢাকা দিল। এতে অবশ্য বেশ ভয় পেয়ে গেল সে। পরের দিন সকালে ঘুম ভেঙে নিজের শরীরে অদ্ভুত সব দাগ দেখতে পায় প্রণয়, যেন বিড়াল জাতীয় কোনো প্রাণী আছড়ে গেছে শরীর জুড়ে। ব্যাপারটা নিয়ে বেশ হইচই শুরু করলো তার বাবা। মসজিদ থেকে হুজুর আনা হলো, সূরা আয়াত পড়ে ঝাড়ফুঁক করা হলো। হুজুর বাবাকে আড়ালে নিয়ে কিছু বললেন, যার পর থেকে বাবা চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সব মিলে কেমন ভয়ে ভয়ে কাটে দিনগুলো। পরদিন সকালে ঘটল আরও এক ভয়ানক ব্যাপার। প্রণয়ের ঘুম ভাঙে ভবনের ছাদে, ভোরের ঠিক পূর্বে, ফজরের আজানের ধ্বনিতে। ছাদে নিজেকে আবিষ্কার করে বেশ বিস্ময় খায়। ঘুম ভেঙে নিজেকে ছাদে আবিষ্কার করার ব্যাপারটা যে অন্তত মোটেও স্বাভাবিক না, ব্যাপারটা সে নিজেও বুঝতে পেরেছে। বুঝতে পারে তার সাথে যা ঘটতে শুরু করেছে তার শেষটা মোটেও সুন্দর সুখকর কিছুই হবে না। সময়ের সাথে প্রণয় নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। একটা সময় দেখা গেল সকাল সন্ধ্যায় পুকুর ঘাটে যে বসে অদ্ভুত কী সব করে বেড়ায় ছেলেটা। কখনো একা ঘন্টার পর ঘন্টা কথা বলে, কখনো মাটিতে কী সব আঁকাআঁকি করে, নিজ মনে হাসতে হাসতে ভেঙে পড়ে। এরপর শুরু হয় হঠাৎ উধাও হয়ে যাওয়া। হুটহাট কয়েক ঘন্টার জন্য প্রণয় নিজের ঘর থেকে উধাও হতে শুরু করে। কোথাও খুঁজে পাওয়া যায় না তার। যেন ঘর বানানোর শুরুতে দরজা ভেতর থেকে বন্ধ রেখে বানানো হয়েছে। অদ্ভুত এসব ঘটনা প্রবাহের সমাধান কোনো হুজুরও দিতে পারছিল না, পারছিল না তান্ত্রিকও। ভেঙে পড়ে প্রণয়ের বাবা। ঘটনার এক পর্যায়ে শেষমেশ খোঁজ পাওয়া যায় এক মহিলা কবিরাজের। তিনি প্রণয়ের সমস্যার নিশ্চিত সমাধানের দায়িত্ব নিয়ে তাদের বাসায় থাকার আবেদন জানালে শুরু হয় প্রণয়ের চিকিৎসা। দ্বিতীয় রাতে পবিত্র স্থান নির্ণয় করে সেখানে আগরবাতি, মোমবাতি ও ধূপ প্রজ্বলন করে জায়নামাজে প্রণয়কে বসিয়ে বিড়বিড় করে কিছু পাঠ করতে থাকে সেই কবিরাজ মহিলা। একই রুমে উপস্থিত প্রণয়ের বাবা ভাষ্যমতে এক পর্যায়ে প্রণয় যেন কেমন করে ওঠে। অদ্ভুত বাক্যে আওয়াজ করে জিজ্ঞেস করে কেন ডাকা হয়েছে তাকে। বৃদ্ধা কবিরাজ শুরু করে তার জিজ্ঞাসাবাদ। জানা যায় ছাদে একা পেয়ে প্রণয়ের সঙ্গী হয়েছিল পাশের পুকুর পাড়ে বসে থাকা এক নারী জিন। সেখান থেকেই ভালো লাগে প্রণয়কে, চিরসঙ্গী হিসেবে চায় তাকে। বৃদ্ধা নিজের কথা ও ক্ষমতার এক সময় তাড়াতে সক্ষম হয় সেই নারী জিনকে। বড় রেহাই পায় প্রণয়ের পরিবার। তবে শর্ত কখনো সঙ্গে দেয়া তাবিজ খোলা যাবে না, তাতেই মহাবিপদ। এরপর সময়ের সাথে খুব সুন্দরভাবে চলতে থাকে প্রণয়দের জীবনযাত্রা। অথচ হুট করেই একদিন জীবনের দারুণ এক মুহূর্তে নিখোঁজ হয় প্রণয়। চারদিকে খোঁজাখুঁজির পর শেষমেশ সেই জঙ্গলের এক আম গাছের ডালে খুঁজে পাওয়া যায় প্রণয়ের মৃতদেহ। অসম্ভব সুন্দর দেখতে ছেলেটার চেহারা সে সময় এমন ফ্যাকাশের মতো হয়ে গিয়েছিল, যেন শুষে নেওয়া হয়েছিল তার সমস্ত রক্ত। এই ঘটনায় প্রণয়ের জীবন হারিয়েছে, অথচ একই সাথে ভয়ঙ্কর নীরবতা নেমে আসে তার নিঃসঙ্গ বাবার জীবনেও। একমাত্র ছেলে হারিয়ে কেমন দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি। শেষমেশ ঘরে বাবারও মৃতদেহ খুঁজে পাওয়া যায়, একই রক্তহীন অক্ষত প্রণয়ের দেহের মতো। আবারও সেই অভিশপ্ত আধার নেমে আসে গোটা একটা গ্রাম জুড়ে। তো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ঘটনাটি আমার কাছে কিছুটা কাল্পনিক লেগেছে, তবে হয়তো বা সত্য।
লিখেছেন তানভীর আহমেদ দুর্য, ঘটনার নাম দিয়েছেন প্রণয়। এটি ছিল এটির ফার্স্ট পর্ব। আশা করি তিনি বাকি পর্বগুলিও আপলোড দিবেন। যদি আপলোড দেন আমরা আপনাদেরকে অবশ্যই নেক্সট পর্বগুলি শোনানোর চেষ্টা করব। এখন আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটিতে চলে যাচ্ছি। লেখক দ্বিতীয় ঘটনাটি যেভাবে লিখেছেন আমরা আপনাদেরকে সেভাবেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি। আজকে আমি যেই ঘটনাটি শেয়ার করব সেটি আমার বা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। আজকের ঘটনাটি আমি আমাদের এলাকার একজন বয়স্ক লোকের মুখ থেকে শুনেছি। আমি গাজীপুর জেলায় কাশিমপুর থানার মাধবপুর নামক একটি গ্রামে থাকি। গ্রাম বললে ভুল হবে, এটাকে শহরও বলা যায়, কেননা এটি সিটি কর্পোরেশনের অধীনে। এখন এই এলাকাটি যতটা উন্নত হয়েছে, কিছু বছর আগে এখানে শুধু বন জঙ্গল ছিল। বন জঙ্গল ছাড়া কিছুই ছিল না। এলাকায় হাজিবাড়ি নামক একটি স্থান আছে, যেখানে একটি বড় পুকুর আছে। এই পুকুর সম্পর্কে শোনা যায় অনেক অতিপ্রাকৃত ঘটনা। লোকমুখে প্রচলিত আছে এই পুকুরে নাকি সোনার নৌকা আছে, যা শুধু কেবল পূর্ণিমার রাতেই দেখা যেত। অনেকে নিজ চোখে দেখেছে। আমি একদিন এ সম্পর্কে এলাকার একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করি। তিনি আমাকে যা বললেন তা শুনে আমি কিছুটা ভয় পাই, আবার অবাকও হই। তার ভাষ্যমতে তিনি যা বললেন, সালটা 1975 ছিল। আমি তখন ছোট ছিলাম। লেখাপড়ায় তেমন আগ্রহ না থাকায় আমি আব্বার সাথে জমিতে ফসল চাষ করতাম, গরু চড়াতাম। উঠন্ত বয়সের ছেলে হওয়ায় আমার রাতে একা একা মাছ মারার বদভ্যাস ছিল, যার কারণে আমি প্রায় সময় রাতে ছিপ নিয়ে মাছ ধরতে বের হতাম। তো এমন একদিন আমি রাতে খাওয়ার পর ছিপ নিয়ে মাছ মারতে বের হই। সেদিন আবার ছিল পূর্ণিমার রাত। বাড়ির সবাই আমাকে সেদিন মাছ মারতে যাওয়ার জন্য নিষেধ করেছিল। আমি কোনো কিছুর তোয়াক্কা না করে ঘর থেকে বেরিয়ে যাই মাছ মারার উদ্দেশ্যে। তখন প্রায় আনুমানিক রাত 8টা কিংবা 9টা হবে, ঠিক মনে নেই। আমি সেদিন ঠিক করলাম যে আমি আজকে হাজিবাড়ি পুকুরে যাব। তো যেই বলা সেই কাজ। আমি পুকুরের এক কোনায় বসে বসে মাছ মারছিলাম। টুকটাক ভালো মাছই উঠছিল ছিপে। আমার হঠাৎ চোখ পড়ে পুকুরের শান বাঁধানো ঘাটে। আমি দেখতে পাই কিছু স্বর্ণের কলস পানি থেকে উঠে আসছে। আমি বিষয়টা গভীর মনোযোগ দিয়ে দেখছিলাম। আমি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই একটি বিশাল সাপ ওই স্বর্ণের কলসগুলোর ঠিক সামনাসামনি তালে এগিয়ে চলেছে, যেমনটা রাজাদের সামনে তাদের রক্ষীরা থাকে। আমি সবকিছু চুপচাপ বসে 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 দেখছি। হঠাৎ আমার মনের অজান্তেই আমি শব্দ করে বসি, যার সাথে সাথেই কলসগুলো সামনে থাকা সেই সাপটি আমার দিকে তাকায়। এমন কিছু একটা ঘটবে আমি বিশ্বাস করে উঠতে পারিনি। শব্দ হওয়ার সাথে সাথেই কলসগুলো পানিতে ঝাঁপ দেয়, আর সেই সাপটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি তখন বসা থেকে দাঁড়িয়ে যাই এবং দৌড়তে থাকি। আমার পেছন পেছন সেই বিশাল সাপটিও আসতে থাকে। হঠাৎ এক সময় আমি লক্ষ্য করলাম আমার পিছনে আর সেই সাপটি নেই। আমি ওই দিন সরাসরি আমার বাসায় ফিরে আসি এবং আমার ঘরে এসে চুপচাপ শুয়ে পড়ি। পরদিন সকালে আমি রাতের সেই ঘটনাটি ভুলে যাই। ওই দিন রাতে আমি স্বপ্নে দেখি সেই বিশাল সাপটি আমাকে উদ্দেশ্য করে বলছে, তুই অনেক বড় ভুল করেছিস, আমরা তোর ক্ষতি করব। আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে চমকে উঠি এবং ভাবতে থাকি, কি দেখলাম এগুলো। আমি সারা রাত আর সেদিন ঘুমোতে পারিনি। সকাল হলে আমি বাবার সাথে জমিতে চাষ করতে যাই ও গরু চড়াতে যাই। বিকেলে আমি যখন গরু নিয়ে বাসায় ফিরছিলাম, তখন আমার পিছনে থেকে কেউ আমাকে ডাক দেয়। সঙ্গে সঙ্গে আমি পিছনে ফিরে দেখি কেউ নেই আমার পেছনে। আমি গরু নিয়ে বাসায় ফেরার পর আমি একটু বাইরে বের হই। সন্ধ্যার একটু আগে আমি বাসায় ফেরার পথে হঠাৎ একটি সাপ চলে আসে ও আমার দিকে তাকিয়ে শব্দ করছে। মুহূর্তের মধ্যেই সাপটি বিশাল এক অবয়বে পরিবর্তন হয়, যা দেখে আমি অনেক ভয় পাই।
যখনই সেই বিশাল অবয়ব আমার দিকে রাগান্বিত হয়ে এগিয়ে আসতে থাকে, ঠিক তখনই পাশের মসজিদে মাগরিবের আজান শোনা যায়, আর সাথে সাথে সেই খারাপ অবয়বটি উধাও হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে বাসায় চলে আসি। আমি আমার সাথে ঘটা এই ঘটনাগুলো বাড়ির কাউকেই বলিনি। ওই দিন রাতে আমার স্বপ্নে সেই বিশাল সাপরূপী জিন কিংবা বস্তু বলতে পারো আসে, আর আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আজ তুই বেঁচে গেলি, কিন্তু আমি তোর ক্ষতি করবই। তারপর আমি এসব কিছু আমার আব্বাকে বলি। আমার আব্বা এসব শোনার পর সিদ্ধান্ত নেন আমাকে নিয়ে তিনি এক বড় কবিরাজকে দেখাবেন। কোথাও কোনো ভালো কবিরাজের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর একদিন আমাদের বাড়িতে হঠাৎ একজন হুজুর বেশি মুরব্বী আসেন। তাকে দেখে ক্ষুধার্ত মনে হওয়ায় তাকে খেতে দেয়া হয়, এবং সে মুরব্বী কোনো কথা না বাড়িয়ে খাবার খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষে আমার আব্বা আম্মুকে মুরব্বীর নিচ থেকেই বলে ওঠে, তোর ছেলের তো সামনে বড় বিপদ রে। শুধু তাই নয়, আমার সাথে আজ পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু তিনি বলতে থাকেন। তিনি আরও বলেন, এই জিনগুলো অনেক শক্তিশালী জাতির জিন। আমার আব্বা তাকে অনুরোধ করেন তিনি যেন আমাকে এই জিনের হাত থেকে রক্ষা করেন। তিনি শেষমেশ জানান, আজ রাত 12টায় তিনি আসনে বসবেন এবং সেই জিনকে আহ্বান জানাবেন। তো যেই বলা সেই কাজ। গভীর রাতে হুজুর সেই জিনকে আহ্বান জানান এবং ঘণ্টাখানিক পর সেই জিন হাজির হয়। তিনি একা একটা ঘরে এসব করছিলেন। যখন জিনটি আমাদের বাড়িতে আসে, তখন আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে আর টিনের চালে অনেক শব্দ হতে থাকে, যাতে আমরা বুঝতে পারি জিনটি এসেছে। প্রায় অনেকক্ষণ পর সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। তারপর হুজুররূপী মুরব্বী ঘর থেকে বেরিয়ে আব্বাকে বলেন, চিন্তার আর কোনো কারণ নেই, জিনটি আপনার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। আগামী পূর্ণিমার রাতে হাজিবাড়ি পুকুরের একটা কালো ছাগল জবাই করে ঘাটে রেখে দিতে হবে এবং সাথে 40 কেজি মিষ্টি রেখে আসবেন। আমার আব্বা জিনের সকল শর্তে রাজি হন। তারপর কথা মতো পুকুরের ঘাটে একটি ছাগল এবং 40 কেজি মিষ্টি রেখে আসা হয়। তারপর থেকে আমি আর স্বপ্নে সেই জিনকে দেখিনি এবং আমার সাথে আর কোনো খারাপ কোনো ঘটনাও ঘটেনি। শহীদ চাচার মুখ থেকে ঘটনাটি শোনার পর আমি সিদ্ধান্ত নিই আমি এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বাংলা ভূত এফএম আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে আমার ঘটনাটি শেয়ার করবেন। ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তবে যেহেতু ঘটনাটি শহীদ চাচার মুখ থেকে শুনেছি, আমি জানি না ঘটনাটি কতটা সত্য, তবে এলাকার অনেকেই বলে শহীদ চাচার সাথে নাকি এই ঘটনাটি সত্যিই ঘটেছে। তো এই জন্যই সত্য মনে করি ঘটনাটি শেয়ার করলাম। আশা করি ঘটনাটি আপনারা সিলেক্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সিয়াম আহমেদ সাজ্জাদ। ঘটনাটির নাম দিয়েছেন হাজিবাড়ির পুকুর। আশা করি আমাদের বাংলা ভূত এফএমের দর্শকদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ঘটনাটি আপনারা শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনদের কাছে অথবা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে যারা এই সকল ঘটনা শুনতে পছন্দ করে, এবং একটু বেশি ভালো লেগে থাকলে একটা লাইক আপনাদের কাছে পাওনা থাকবে। এখন আমরা আমাদের আজকের এপিসোডের সর্বশেষ ঘটনাটিতে চলে যাব। তার আগে এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, এমন সব গায়ে শিহরণ জাগিয়ে দেওয়ার মতো সত্য ঘটনা শোনার জন্য। তাহলে চলুন আমাদের আজকের শেষ এবং তৃতীয় ঘটনাটি শুনে নিই। লেখক লিখেছেন যেভাবে, আমরা আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাচ্ছি। লিখেছেন, তখন আমি গাজীপুরের এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। চাকরির সুবাদে অনেকের সাথেই পরিচয় এবং ভালো সম্পর্কও গড়ে উঠেছিল। তাদের মধ্যে একজন ছিল মিজান, যার সাথে আমার সম্পর্ক আপন আত্মীয়র চেয়েও কিছুটা কম ছিল না। একবার তার বাড়িতে গিয়েছিলাম, সেখানে তার পরিবারের লোকজনের সাথে দেখা করলাম। যথেষ্ট মিশুক তারা। সেই বছর ঈদের পর মিজানের বিয়ের দিন তারিখ ঠিক হয়। মিজানের একটা কথা, আমাকে তার বিয়েতে থাকতেই হবে।
আমিও তাকে কথা দিলাম যে ঈদটা পরিবারের সাথে কাটিয়েই পরের দিনই তার বাড়ি ময়মনসিংহে চলে যাব। দেখতে দেখতে ঈদ চলে আসে। মিজানের সাথে ঈদ ও তার পরিবারের কেনাকাটা করে আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাজীপুর থেকে মিজানদের বাড়ি কাছে হলেও আমার বাড়ি ছিল যথেষ্ট দূরে, মাগুরাতে। পরিবারের সাথে ঈদটা আমার বরাবরই খুব ভালো কাটে, এবারও তাই হলো। পরদিন সকালে বের হয়ে পড়লাম ময়মনসিংহের উদ্দেশ্যে। দুর্ভাগ্যজনকভাবে ফেরিঘাট পার হতেই দুপুর হয়ে যায় এবং গাজীপুর পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমে যায়। ময়মনসিংহ ব্রিজে গিয়ে পড়লাম অনেক বড় এক বিপদে। ঘণ্টাখানেক ধরে জ্যামে বসে থেকেও গাড়ি আগানোর কোনো নাম গন্ধই দেখছিলাম না। রাতও অনেক হয়ে গিয়েছে, তাই বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে সিএনজি নিয়ে এগোতে থাকলাম। রাত প্রায় 11টায় আমি আমার গন্তব্যে পৌঁছালাম। লোকাল বাজার হওয়া সত্ত্বেও কোনো রিক্সা কিংবা ঠেলাগাড়ি কিছুই দেখছিলাম না। অবশ্য রাত 11টা গ্রামের গভীর রাতের মতোই। মিজানকেও ফোনে পাচ্ছিলাম না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে একাই চলতে লাগলাম তার বাড়ির দিকে। বিপদ যেন বিপদ যেন আমার পিছু ছাড়ছিল না, কারণ মিজানের সাথে গতবার আমি দিনের বেলায় তাদের বাড়ি এসেছিলাম, আর মেইন বাজার থেকে তাদের বাড়ি যথেষ্ট দূরে ছিল, যার কারণে রাতে আমি রাস্তাঘাট চিনতে পারছিলাম না। নিরুপায় হয়ে একাই হাঁটছি, মিজানকে অনবরত কল করেই যাচ্ছি। অনেকটা আসার পরও আশেপাশে কোনো কিছুই পরিচিত বলে মনে হচ্ছে না। রাত তখন 1টার মতো। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চাঁদের হালকা আলোয় দেখতে পেলাম রাস্তা থেকে অনেকটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, চারদিকে গাছপালায় ঘেরা। মানুষ থাকে বলে মনে হচ্ছে না, তবুও ভেতরে গিয়ে কাউকে পাই কিনা দেখবো ভাবলাম। বাড়িটার কোনো গেট বা প্রাচীর নেই, গাছপালা দ্বারা আবদ্ধ। সামনে বিশাল উঠান। হাঁটতে হাঁটতে উঠানের মাঝখানে আসতে আমি গর্তের মতো কিছু একটায় পড়ে যাই। খুব বেশি গভীর না, 3 কিংবা 4 ফুট হবে। নিজেকে সামলে উপরে উঠতে অনুভব করলাম কিছু একটা আমার পায়ে লেগে মরমর করে ভেঙে গেছে। সাথে সাথেই আকাশটা কেমন অন্ধকার হয়ে গেল, চাঁদটা হারিয়ে যেতে থাকলো। মুহূর্তেই চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যেতে গেল। একটু ভয় লাগছিল, তাই আবারও উপরে ওঠার চেষ্টা করলাম। মুখটা বের করতেই কেউ আমাকে সজোরে একটা থাপ্পড় দিল। মুহূর্তেই আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে নিজেকে মিজানের ঘরে আবিষ্কার করলাম। মিজান আমার পাশে বসা। আমার জ্ঞান ফিরেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে। তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার? মিজান বলল, আগে ফ্রেশ হয়ে নাস্তা কর, পরে এসব নিয়ে কথা হবে। তাকে একটু চিন্তিতই দেখাচ্ছিল। হাত মুখ ধুতে গিয়ে আয়নায় দেখলাম আমার গালে 5টা আঙ্গুলের দাগ হয়ে আছে। হাত পা এসব শরীরের অনেক খোঁচাখাচির দাগ, যেন কেউ আমাকে তার নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। মুহূর্তেই আমার রাতের ঘটনার কথা মনে পড়ে গেল। তড়িঘড়ি করে বের হয়ে মিজানের ঘরে যেতেই দেখি মিজান একজন কবিরাজের মতো লোক নিয়ে বসে আছে। আমাকে দেখেই তিনি বলে উঠলেন, শরীর কেমন লাগছে বাবা? কোনো সমস্যা হচ্ছে? আমি নাসূচক উত্তর দিলাম। তিনি আবার জিজ্ঞেস করলেন, রাতে তোমার সাথে কি হয়েছিল, খুলে বলো তো আমাকে। আমিও তাদের রাতের ঘটনা খুলে বললাম। শুনে মিজান বলল, আমাদের এখানে কারেন্টের সমস্যা থাকায় মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল, আর তোর আসার কথা একদমই মনে ছিল না রে। সকালে মনে পড়তেই তোকে অনেকবার কল দিলাম, কিন্তু তুই কল ধরিস না। তাই তোকে খুঁজতে বের হলাম। খুঁজতে খুঁজতে আমাদের এলাকার একটা পরিত্যক্ত বাড়িতে তোকে অবচেতন অবস্থায় পেয়েছি। জানি না তোর শরীরে তখন অসম্ভব ঠান্ডা হয়েছিল। প্রায় 2 ঘন্টা পর তোর জ্ঞান আসে, তাই আমি কবিরাজকে ডেকে নিয়ে এসেছিলাম। মিজানের কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে যাই। তাহলে কি সারা রাত আমি সেই গর্তেই পড়েছিলাম? এমন সময় কবিরাজ বলে উঠলেন, যা হয়েছে হয়েছে, এসব নিয়ে আর ভাবতে হবে না আপনাকে।
আপনি কিছুদিন বাড়ি থেকে বাইর হবেন না। আর মিজান, তুমি ওকে বের হতে দিও না বাড়ি থেকে। আর মিজানকে দিয়ে কিছু ব্যথা সারানোর ওষুধ আনিয়ে দিলেন কবিরাজ মশাই। মিজানের সাথে একান্তে কিছু কথা বলে কবিরাজ চলে গেলেন। মিজান কেমন চিন্তিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমার চোখে পড়তেই বলল, চল খাওয়া দাওয়া করে নি, রেস্ট নিবি। সেদিন আর কোথাও বের হলাম না। রাতে খাওয়া শেষ করে মিজানের সাথে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে স্বপ্ন অথবা সজাগ অবস্থায় দেখতে পেলাম আমার সামনে মাথাহীন একটা দেহ রাখা এবং তার গলা দিয়ে অজস্র রক্ত বের হচ্ছে। তার পাশেই একটা অদ্ভুত কালো অবয়ব ক্রোধ ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি আমাকে গিলে খাবে। ভয়ে আমি উঠে বসতেই দেখলাম মিজান আমার দিকে আগের মতোই চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশেই তার আব্বু আম্মু, যেন তারা জানতেন আমার সাথে কি হবে। তার আগে থেকেই উপস্থিত ছিলেন। এবার এবার আমি মিজানকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলতো? তুই আমাকে এভাবে কেন দেখছিস? মিজান বলল, আমরা তোকে যে বাড়িতে খুঁজে পাই সেটা একটা ত্রান্ত্রিকের বাড়ি ছিল। উনি নানা রকম কালো জাদু আর জিনদের দ্বারা মানুষের ক্ষতি করতেন। ওনার যন্ত্রণায় গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। একদিন তাকে গ্রামের কিছু লোক মিলে পিটিয়ে হত্যা করে এবং তার বাড়ির উঠানেই তাকে পুঁতে রাখা হয়। এরপর থেকে ওই বাড়ির আশেপাশেই কেউ যায় না, কারণ অনেকের ধারণা সেই তান্ত্রিক পালিত জিনগুলো এখনও সেখানেই অবস্থান করছে। গতকাল তোর মোবাইলটা আমি সেই গর্তের পাশেই পড়ে থাকতে দেখি এবং পরবর্তীতে তোকে সেই গর্ত থেকেই উদ্ধার করি। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। জানি না এখন কি হবে। কবিরাজও বুঝতে পারছে না কি করবে। লক্ষ্য করলাম আন্টির চোখের কোণায় পানি এবং একটা ভয় কাজ করছিল। তাই আর আমার স্বপ্নের কথা বললাম না। তাদের আশ্বস্ত করে বললাম, আরে এগুলো কিছুই না, আমি তো সুস্থই আছি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারা একটু স্বাভাবিক হলো, কিন্তু এটা হয়তো আমার বড় ভুল ছিল, যার মাসুল আমাকে জীবন দিয়েই গুনতে হয়েছিল। পরদিন মিজানের গায়ে হলুদ ছিল। রাত 9টার দিকে সব আয়োজন করা হলো। ওদের ওখানে একটা নিয়ম ছিল, হলুদের সময় ছেলেকে নতুন গামছা গায়ে দিয়ে থাকতে হবে, কিন্তু কেউ নতুন গামছা নিয়ে আসেনি। মিজানকে বললাম, বাজার তো আমি চিনি, আমি গিয়েই নিয়ে আসি, এমনিতেও তোর জন্য আমি কিছু আনতে পারিনি। মিজান মানা করে সত্ত্বেও আমি এক প্রকার জোর করে বেরিয়ে পড়লাম। গামছাটা কিনে হেঁটে হেঁটে বাড়িতে ফিরলাম। হঠাৎ 3 রাস্তার মোড়ে আসতেই আমার শরীর কেমন গুলিয়ে উঠল, যেন নিয়ন্ত্রণ হারাচ্ছিল আমার। মিজানের বাড়ির দিকে না গিয়ে আমি সেই পরিত্যক্ত তান্ত্রিকের বাড়ির দিকে যেতে থাকলাম। কেন যাচ্ছি আমি, কি করছি, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যেন দূর থেকে কেউ আমাকে নিয়ন্ত্রণ করছিল। বাড়ির উঠানের সেই গর্তের সামনে আসতেই আমার জ্ঞান ফিরল। নিস্তব্ধ অন্ধকার ছেয়ে আছে চারপাশে। দুটো কালো অবয়ব প্রতিশোধের দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। পাশেই মাথাহীন দেহটা খুব পরিচিত মনে হচ্ছে যেন আমার শরীর থেকেই কেউ মাথাটা আলাদা করে রেখে দিয়েছে। অবয়ব দুটো অদ্ভুত গুংরানি দিয়ে শুরু করলো এবং তাদের চোখ দিয়ে আগুনের মতো ফুলকি বের হতে শুরু করলো। এই যেন আমারই স্বপ্ন পুনরাবৃত্তি। হঠাৎ কাঁধে একটা হাত অনুভব করলাম। পেছনে ঘুরতেই দেখি মিজান সহ কয়েকজন সেখানে দাঁড়িয়ে আছে। আমি আবারও সেখানেই জ্ঞান হারালাম। পরদিন সকালে আমার জ্ঞান ফিরল। পাশেই মিজান ও তার পরিবার বসে আছে। কিছুক্ষণ পর সেই কবিরাজও আসলো। উনি এসেই আমাকে ধমক ধমক সুরে বলতে লাগলেন, তোমাকে না বাইরে যেতে নিষেধ করেছিলাম, তারপরও কেন গেলে? উনি জানতে চাইলেন আমার সাথে কিছু হয়েছিল কিনা। আমি যা যা দেখেছি সব কিছুই তাকে বললাম। শুনে কবিরাজ বললেন, ওই জিনগুলো অনেক শক্তিশালী এবং ক্ষতিকর। আমি বুঝতেই পারছিলাম না কি করব। এরই মধ্যেই তুমি আবার সেই বাড়িতে গেলে। এই এই সমস্যা এখন আমার আয়ত্তের বাইরে। আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও।
আর একটা ভালো কবিরাজ দেখাও। এই বলে উনি চলে গেলেন। মিজান খুব চিন্তিত হয়ে পড়ল। সেদিন দুপুরেই মিজান আমাকে এলাকার একটা মসজিদে নিয়ে গেল। হুজুরকে সবটা খুলে বললাম। শুনে উনি বললেন, সমস্যা তো অনেক জটিল। আপাতত আমি কিছু পানি পড়া দিচ্ছি, এগুলো খাবে এবং ঘরে ছিটিয়ে দিবে। আমি আজকেই বালিয়া মাদ্রাসায় যাব, সেখানে আমার ওস্তাদের থেকে কিছু সেরাহা নিয়ে আসবনি। তাকে ধন্যবাদ দিয়ে আমরা চলে আসলাম। সন্ধ্যায় আন্টি অনেক রকম পিঠা বানালেন, বেশ তৃপ্তি করে খেলাম। কেন যেন আজকে আমার সব কিছুই খুব ভালো লাগছিল, খুব সুস্বাদু এবং অমৃত মনে হচ্ছিল। রাতে মিজান আর আমি একসাথেই ঘুমালাম। এরপর আমি মিজান হয়েই বলছি, আলমের চিন্তা এবং সারাদিন ক্লান্তিতে আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। রাতে হয়তো আলম আমাকে একবার ডেকেছিল টয়লেটে যাওয়ার জন্য, কিন্তু আমি তেমন পাত্তা দিইনি। ফজরের সময় আম্মার কান্নায় আমার ঘুম ভাঙল। আম্মা জানালো, অজু করতে যাবার সময় দেখে আমার ঘরের দরজা খোলা, আলমও ঘরে নেই। আশেপাশে সব জায়গায় দেখেছে কিন্তু কোথাও নেই। আম্মার কথা শুনে বুকটা কেমন ধরফর করে উঠল আমার। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম এবং সেই তান্ত্রিকের বাড়ির দিকে দৌড়ে যাচ্ছিলাম। যেই ভয় পাচ্ছিলাম তাই হলো। আলম বাড়ির উঠানে পড়ে আছে, তার অর্ধেক দেহ গর্তের ভেতরে ঢোকানো। দৌড়ে গিয়ে তাকে টেনে বের করাতেই আমার আত্মা কেঁপে উঠল। এই যেন সেই মাথাহীন দেহ যা আলম বারবার স্বপ্ন এবং বাস্তবে দেখেছিল। দুনিয়া উলটপালট হয়ে গেল আমার। রাগে ক্ষোভে তান্ত্রিকের সেই বাড়িতে আগুন লাগিয়ে দিলাম আমি। আলমের মাথাটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। গ্রামের প্রায় সবাই মিলে খুঁজেছে, তবুও কোনো হদিশ মেলেনি। আমার বিয়ে বাড়ি যেন শোকের বাড়ি হয়ে উঠল। এভাবেই তাকে কাফন পরিয়ে জানাজা দিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা দিলাম। আলমের পরিবার সম্পূর্ণভাবে আমাকেই দোষী দোষী করে মৃত্যুর জন্য। তাদের মতে এটা দুর্ঘটনা নয়, মার্ডার। তারা আমার বিরুদ্ধে থানায় মামলা করে, যার কারণে আমাকে প্রায় 5 বছর জেল কাটতে হয়েছিল। গ্রামের অধিকাংশ লোক যদি আমার পক্ষে কথা না বলতো তাহলে হয়তো ফাঁসিও হতো আমার। পরবর্তীতে যখন আমি গ্রামে আসি তখন সেই হুজুরের সাথে আবার দেখা করেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম এমনটা কেমন হলো। উনি বললেন, আলম যখন গর্ত থেকে উঠতে যায় তখন সেই তান্ত্রিকের কঙ্কাল মাথায় পা ফেলে সেটা ভেঙে ফেলে, যার কারণে তান্ত্রিকের পালিত জিনগুলো আলমের উপর ক্ষুব্ধ হয়ে যায়। সেদিন মাঝরাতে আলমকে একা বাইরে পেয়ে তারা আলমকে নিয়ন্ত্রণ করে সেই বাড়িতে নিয়ে যায় এবং প্রতিশোধের জন্য আলমের মাথা আলাদা করে ফেলে। আলমকে তারা সেদিন মেরে ফেলতো যেদিন সে গামছা আনতে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সেদিন তুমি সেখানে চলে যাওয়ায় আর কিছু হয়নি। তাই জিনগুলো আলমকে চোখে চোখে রাখছিল সুযোগের অপেক্ষায়।